একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে চাহিদা নির্ধারক সমূহ, অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে তা আমরা জানব। তারপরে আমরা জানব চাহিদার সমীকরণ কি এবং তা কিভাবে গঠিত হয়। তারপরে আমরা জানব এই চাহিদা সমীকরণ হতে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়। আজকে এই বিষয়গুলো আমরা এক এক করে বা ধারাবাহিকভাবে আমরা জানব। এবার চলো আমরা চাহিদা নির্ধারক সমূহ সম্বন্ধে প্রথমে জানি। অসংখ্য কারণে এবং পরিস্থিতিতে একজন ক্রেতা কোনো দ্রব্য ক্রয় করার ইচ্ছা প্রভাবিত হতে পারে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ চাহিদা, মানুষের যে চাহিদা তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতে পারে। এখানে আমরা কিছু স্পেসিফিক বা কিছু বিশেষ কিছু কারণের উপর আমরা আলোচনা করব। দ্রব্যের নিজস্ব দাম, এটা ইতিমধ্যে তোমরা জেনেছ যে দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা নির্ভর করে। তো দ্রব্যের দাম যদি বেড়ে যায় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে, তাহলে চাহিদা কমে যায়। আবার দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দামের সঙ্গে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত। তাই এই দুইয়ের, অর্থাৎ সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের নিজস্ব দাম ও চাহিদার যে বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়, এই কারণে দেখা যায় যে এই দুইয়ের সম্পর্ক, অর্থাৎ চলক ব্যবহার করে দাম এবং পরিমাণ, চাহিদার পরিমাণ অর্থাৎ প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ব্যবহার করে যে রেখা আমরা অঙ্কন করব, সেই রেখা দেখা যাবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে এবং সেটার ঢাল হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ এটা সাধারণত চাহিদা ও দামের বিপরীত সম্পর্কের যথার্থ এবং সজাত স্বভাবের কারণেই এই ধরনের রেখা অঙ্কন করা হয়ে থাকে। যদি কোনো উপন্যাসের মূল্য অনেক বেশি হয় তাহলে স্বাভাবিক কারণে তার চাহিদা কমে যাবে। মানুষ কী করবে? বিকল্প পথ খুঁজে পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই পড়বে। এটা আমরা ইতিমধ্যে চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে দ্রব্যের নিজস্ব দামের কারণে যে চাহিদা কম বেশি হয় সেটা আমরা দেখিয়েছি ইতিমধ্যে। আর অন্য আরেকটা লেকচারে তোমরা ইতিমধ্যে দেখেছ, ইউটিউবেই আমরা ওই লেকচারটা আপলোড করেছি। চাহিদা এবং চাহিদা বিধির যে বিশ্লেষণ, সেখানে এটা অলরেডি আছে। এবার আমরা দেখব সম্পর্কিত অন্য দ্রব্যের দাম। অর্থাৎ কোনো একটা দ্রব্য ভোগ করতে গেলে অন্য একটা দ্রব্যের দাম প্রভাবিত করতে পারে, বা কোনো একটা দ্রব্যের চাহিদা অন্য একটা দ্রব্যের দাম দ্বারা প্রভাবিত হতে পারে। আর এগুলো সাধারণত দুই ধরনের দ্রব্য হতে পারে, একটা পরিবর্তক আর একটা পরিপূরক দ্রব্য। পরিবর্তক মানে বিকল্প, তার মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, প্রায় সমান উপযোগ লাভ করা যায়। এই ধরনের দ্রব্যকে আমরা বলবো পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। যেমন চিনি, গুড়। গুড়ের দাম বেড়ে গেলে মানুষ বেশি পরিমাণে চিনি ব্যবহার করবে, অথবা চিনির দাম বেড়ে গেলে গুড় বেশি ব্যবহার করবে। চায়ের দাম বেড়ে গেলে কফি বেশি ব্যবহার করবে, অথবা কফির দাম বেড়ে গেলে চায়ের ব্যবহার বেড়ে যাবে। কলমের দাম বেড়ে গেলে পেন্সিলের ব্যবহার বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। এটা হলো পরিবর্তক দ্রব্য। আর পরিপূরক দ্রব্য হচ্ছে যে একটা ব্যবহার করতে গেলে অন্য একটা দ্রব্যের প্রয়োজন হয়। যেমন চা খেতে চিনি লাগে, দুধ লাগে, তারপর গাড়ি চালাতে পেট্রোল লাগে, কলমের কালি লাগে। তাহলে কলমের চাহিদা নির্ভর করে কালির দামের উপর। অর্থাৎ কালির দাম যদি বেড়ে যায় কলমের চাহিদা কমে যাবে। চিনির দাম বেড়ে গেলে চায়ের চাহিদা কমে যাবে। পেট্রোলের দাম বেড়ে গেলে গাড়ির চাহিদা কমে যাবে। এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্যের সঙ্গে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা পরিবর্তন, এই দুইয়ের পরিবর্তন হবে ধনাত্মক বা সমমুখী। অর্থাৎ চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা বেড়ে যাবে,
দুইটা হবে, একটা দ্রব্যের দামের সঙ্গে অপর দ্রব্যের চাহিদা সমমুখী সম্পর্ক হবে, অর্থাৎ ধনাত্মক রিলেশন হবে। আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হবে বিপরীত সম্পর্ক। যেমন চিনির দাম বেড়ে গেলে চায়ের চাহিদা কমে যাবে, পেট্রোলের দাম বেড়ে গেলে গাড়ির চাহিদা কমে যাবে, বিপরীত সম্পর্ক হবে। আর এটা আমরা পরবর্তী যে স্লাইডটা আসবে সেখানে তোমরা দেখতে পারবে। এবার আসো, আরেকটা হচ্ছে ভোক্তার নিজস্ব আয়। ব্যক্তি তার আয়ের দ্বারাই চাহিদাকে প্রভাবিত করে, অর্থাৎ তোমার যদি আয় বেড়ে যায় স্বাভাবিক কারণে চাহিদা বেড়ে যেতে পারে, আবার যদি আয় কমে যায় তাহলে চাহিদা কমে যেতে পারে। এটাও আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। এখানে দুটো সূচি উপরে এবং নিচে দেখো। উপরের সূচিতে দেখানো হয়েছে ব্যক্তির আয় 40,000 টাকা থেকে বেড়ে যখন 80,000 টাকা হয়ে যায় তখন চাহিদার পরিমাণও বেড়ে যায়, অর্থাৎ আয়ের সঙ্গে চাহিদার সম্পর্ক হচ্ছে সমমুখী। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। আর এখানে যেটা দেখানো হয়েছে যে কফির দামের সঙ্গে, নিচের সূচিতে যেটা দেখানো হয়েছে, কফির দাম বেড়ে যাওয়াতে চায়ের চাহিদা বেড়ে গেছে। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে কোনো একটা দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় অন্য একটা দ্রব্যের চাহিদা বেড়ে গেছে। এক্ষেত্রে এটা বোঝা যাবে এটা একটা পরিবর্তক বা বিকল্প দ্রব্য, অর্থাৎ কফির বদলে মানুষ চা পান করবে বেশি পরিমাণে, অর্থাৎ কফির দাম বেড়ে যাওয়াতে চায়ের চাহিদা বেড়ে যাবে। এটা আমরা এবার দেখি, চিত্র আকারে উপস্থাপন করি। চিত্রতে লক্ষ্য করে দেখো যে কফির দাম 10 টাকা থেকে বেড়ে যখন 20 টাকা হয় তখন চায়ের চাহিদা 4 একক থেকে বেড়ে 8 একক হয়েছে। এক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ চাহিদা বিধির ব্যতিক্রম এখানে ঘটে গেছে। কিন্তু এই চাহিদা নির্ধারকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি সম্পর্কিত কোন একটা দ্রব্যের দাম পরিবর্তনের কারণে তার অন্য একটা দ্রব্যের চাহিদা পরিবর্তন হয়েছে। এবার আমরা দেখি ব্যক্তির আয়ের সঙ্গে চাহিদার কি সম্পর্ক। এখানে দেখো উপরের চিত্রে লম্ব অক্ষে চাহিদার পরিমাণ এবং ভূমি অক্ষে আয় দেখানো হয়েছে। ব্যক্তির আয় যখন 40,000 টাকা থেকে 80,000 টাকা হয়েছে তখন 10 একক থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে 20 একক হয়েছে। আর তোমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি যে দামের সঙ্গে চাহিদার সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। শুধু দাম চাহিদার সম্পর্ক যখন আমরা দেখাবো তখন দামকে লম্ব অক্ষে, চাহিদাকে ভূমি অক্ষে, অর্থাৎ অধ্যাপক মার্শাল এই ব্যতিক্রমটা ঘটিয়েছেন চাহিদা যোগানের ক্ষেত্রে। আর অন্য চলকের ক্ষেত্রে এখানে আয়কে এই জন্য ভূমি অক্ষে, আয় স্বাধীন চলক আর চাহিদা পরিমাণ অধীন চলক, সেটা লম্ব অক্ষে দেখিয়েছেন। এখানে আমরা এখন দেখতে পেলাম কি তাহলে যে আয়ের সঙ্গে চাহিদার সম্পর্ক হচ্ছে ধনাত্মক, যা ঊর্ধ্বগামী রেখা দ্বারা নির্দেশিত, অর্থাৎ এই রেখার ঢাল হচ্ছে ধনাত্মক, অর্থাৎ দুই চলকের সম্পর্ক হচ্ছে ধনাত্মক, যা উপরে চাহিদা রেখা অর্থাৎ আয় চাহিদা রেখার মাধ্যমে দেখানো হয়েছে এবং সূচির মাধ্যমে দেখানো হয়েছে। আর নিচের চিত্রে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা দেখানো হয়েছে, যেখানে কফির দাম বৃদ্ধি পাওয়াতে চায়ের চাহিদা বেড়ে গেছে তা দেখানো হয়েছে। অর্থাৎ সম্পর্কিত দ্রব্যের দাম দ্বারা অন্য দ্রব্যের চাহিদা প্রভাবিত হয়, আয় দ্বারা চাহিদা প্রভাবিত হয় তা দেখানো হয়েছে। এবার আমরা দেখি ভোক্তার ভবিষ্যৎ মূল্য আয় সম্পর্কে আশা। অর্থাৎ ভোক্তা যদি মনে করে ভবিষ্যতে দাম বেড়ে যেতে পারে তাহলে এখন সে চাহিদা তার এই বিশেষ দ্রব্যের জন্য সে কি করবে, তার চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ দাম বাড়ার আগে সে বেশি পরিমাণে কিনে রাখতে চাইবে। আবার ব্যক্তি যদি আয় ভবিষ্যতে বেড়ে যেতে বাড়ার সম্ভাবনা থাকে তাহলে সে কি করবে, সেই
সে কি করবে, পরবর্তীতে সে বেশি পরিমাণে কিনবে সেই ধারণা নির্ভর তার ভবিষ্যৎ আয় বৃদ্ধি সম্পর্কে নিশ্চিত হয়, তাহলে সে বর্তমান উক্ত দ্রব্য ক্রয় করতে চাইবে। দ্রব্যের আশানুরূপ প্রাপ্যতাও দাম ও চাহিদার উপর পরিবর্তন আনে। অর্থাৎ আমি ভবিষ্যতে এই দ্রব্যটা পাবো কি পাবো না সেটার উপরেও ডিপেন্ড করে কি আমার বর্তমানের চাহিদা। এছাড়া এখানে আরও দেখানো হয়েছে যে জনসংখ্যা, কোনো একটা এলাকায় যদি জনসংখ্যা বেড়ে যায়, স্বাভাবিক কারণে সেই এলাকায় বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যায়। সেই মৌলিক দ্রব্য বা বেসিক নিডস যেগুলো আছে সেগুলোর পাশাপাশি বিনোদন কেন্দ্র মানুষের দেখা যায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অর্থাৎ জনসংখ্যা বাড়ার কারণে সে তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেই তার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যায়। এবার আমরা দেখতে পাই যে আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে, ফলে আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন দেখা দিচ্ছে, আর প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা ভিড় করছি, সেটা খাদ্য হোক, পানীয় হোক, তারপরে আমাদের কাজের জন্য হোক, অথবা আমাদের বিনোদন কেন্দ্রে হোক। অর্থাৎ আমরা একটু রিল্যাক্স চাচ্ছি, সেখানেও দেখা যায় মানুষের চাহিদা বাড়ছে। এবার আমরা আরও দেখব দ্রব্যের প্রকৃতির উপরে। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিমাণ সর্বদা বেশি হয়। অর্থাৎ তুমি যেই জিনিসগুলো সব সচরাচর তোমার লাগেই, প্রতিদিনই লাগে, দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেগুলো চাহিদা কম্পারেটিভলি বেশি থাকে। আর বিলাস দ্রব্যের চাহিদা কম্পারেটিভলি কম থাকে, বা কম প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা কম থাকে। আর যেগুলো সবসময় প্রয়োজন হয়, অর্থাৎ সাধারণ দ্রব্যগুলোর চাহিদা সর্বদা বেশি থাকে। বিজ্ঞাপন বা প্রচারের উপর অনেক সময় চাহিদা নির্ভর করে। স্বাভাবিক কারণ আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার হচ্ছে বিভিন্ন দ্রব্যের, কারণ কি, প্রচারই প্রসার। তাহলে যত বেশি বিজ্ঞাপন মানুষকে আকৃষ্ট করা যাবে, তত বেশি ওই পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ বিজ্ঞাপনের উপরও চাহিদা নির্ভর করে। জীবনযাত্রার মান, দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত হলে ভোগ্যদ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। স্বাভাবিক কারণে মানুষ যখন তার জীবনযাত্রার মান উন্নত করতে চায়, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হয়, তখন মানুষের বিভিন্ন জিনিসের প্রয়োজন দেখা যায়। সেটা ভোগ্যদ্রব্য বলতে ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপর চাহিদা বেড়ে যায়। এই উপরোক্ত নির্ধারকসমূহ ছাড়াও আরও নানা কারণে চাহিদার পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আমরা এখানে কিছু কারণ বা কিছু নির্ধারক দেখিয়েছি, সবগুলো আমরা এখানে দেখাতে পারিনি, বাট এছাড়াও অনেক কিছু থাকতে পারে যেগুলোর উপরে মানুষের চাহিদা নির্ভর করে। এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের প্রতিদিনের প্রয়োজন, সবজি, মাছ, চাল, ডাল, বিভিন্ন তেল, পণ্য সামগ্রী বা স্টেশনারি বিভিন্ন জিনিস যেগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন, এগুলো চাহিদা প্রকৃতি মানে তার দ্রব্যের প্রকৃতির কারণেই এটা চাহিদা বেশি থাকে। এছাড়া এগুলো বিশেষ দ্রব্য হতে পারে, যে একটা কিনলে একটা চাহিদা পূরণ হয়ে যায়। যেমন সাইকেল একটা তোমার প্রয়োজন, সাইকেল কিনে ফেলছো, শার্ট প্রয়োজন একটা দুইটা তুমি কিনে ফেলেছো, তার মানে এগুলো কম্পারেটিভলি চাহিদা কম থাকে। একটা ল্যাপটপ প্রয়োজন ছিল, একটা ল্যাপটপ কিনে ফেলেছো, সেখানে কম্পারেটিভলি চাহিদা কম থাকে। একটা পড়ার টেবিল প্রয়োজন, তুমি কিনেছো, সেটা চাহিদা পূরণ হয়ে যাবে। তাহলে সাধারণ দ্রব্যের তুলনায় বিশেষ দ্রব্যের চাহিদা কম্পারেটিভলি কম থাকে। এখানে দেখো, এই যে বিজ্ঞাপনের কারণে, অর্থাৎ এই প্যাকেটজাত পণ্য সামগ্রীর যত বেশি বিজ্ঞাপন হয়, মানুষ তত বেশি চাহিদা বাড়ে। যেমন এই সারগুলো চাহিদা বেড়েছে এবং কৃষক জেনেই সেখান থেকে এই সার ব্যবহার করছে। বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। মানুষ দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের রোস্টেন হাইওয়ে ফ্লাইওভার নির্মাণ, তারপরে পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে। তার মানে আমাদের জীবনযাত্রার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা যেহেতু যেতে চাচ্ছি, আমরা ভিশন 2021 বাস্তবায়ন করতে যাচ্ছি, ভিশন 2041 বাস্তবায়ন করতে যাচ্ছি, সেহেতু আমাদের উন্নয়ন প্রয়োজন। আর সেই কারণে আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আর যে মান বৃদ্ধি পেলে স্বাভাবিক কারণে আমাদের ভোগ্যদ্রব্যের দামও বৃদ্ধি পাবে এবং আমাদের চাহিদাও বৃদ্ধি পাবে। স্বাভাবিক কারণে আমরা আয় উপার্জন বাড়লে আমি বেশি জিনিস ভোগ করতে পারব। এগুলো ছিল চাহিদার নির্ধারক। এবার আমরা দেখি দ্রব্যের চাহিদা এর নির্ধারক সমূহের উপর নির্ভরশীল
চাহিদা মানে দ্রব্যের চাহিদা বিভিন্ন জিনিসের উপর আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্ভর করে। আর চাহিদা ও এর নির্ধারক সমূহের নির্ভরশীলতা সম্পর্কে গাণিতিক প্রকাশকে আমরা বলবো অপেক্ষক। অর্থাৎ এই অপেক্ষক যেমন কিউ এক্স ইকুয়াল টু ফাংশন অফ পি এক্স, পি আর, ওয়াই, টি এবং এন। আমরা ইতিমধ্যে জেনেছি যে দুই বা ততোধিক চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে, যেখানে স্বাধীন চলক থাকে, অধীন চলক থাকে। আর এই সমতা চিহ্নের ডানে থাকে স্বাধীন চলক, বামে থাকে অধীন চলক। তার মানে কিউ এক্স হচ্ছে অধীন চলক, আর পি এক্স, পি আর, ওয়াই, টি, এন এছাড়া অন্যান্য চলক বা নির্ধারক যার উপরে চাহিদা নির্ভর করে। এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এখন আমরা গাণিতিকভাবে উপস্থাপন করছি। আর এই সম্পর্ককে বলা হচ্ছে অপেক্ষক। এখানে কিউ এক্স দ্বারা এক দ্রব্যের চাহিদা পরিমাণকে নির্দেশ করছে, পি এক্স দ্বারা এক দ্রব্যের দামকে নির্দেশ করছে, পি আর দ্বারা সম্পর্কিত দ্রব্যের দামকে নির্দেশ করছে, ওয়াই দ্বারা ভোক্তার আয়কে নির্দেশ করছে, টি দ্বারা ভোক্তার রুচি বা টেস্ট নির্দেশ করছে, এন দ্বারা ভোক্তার সংখ্যা অর্থাৎ ক্রেতার সংখ্যাকে নির্দেশ করছে অর্থাৎ জনসংখ্যাকে নির্দেশ করছে, এফ মানে ফাংশন। এখানে কিউ এক্স ইকুয়াল টু ফাংশন অফ পি এক্স, পি আর, ওয়াই, টি এবং এন। আর এখানে যে উপরে যে চিহ্নটা আছে পি আর, ওয়াই, টি, এন এর উপরে, এটা ভার চিহ্ন। অর্থাৎ এইগুলো যদি স্থির থাকে শুধুমাত্র দামের উপরে চাহিদা নির্ভর করে, অর্থাৎ এক দ্রব্যের দামের উপরে যখন এক দ্রব্যের চাহিদা নির্ভর করে তখন আমরা বলছি তাকে চাহিদা অপেক্ষক, এবং সেটা সাধারণত চাহিদা বিধির প্রকাশকে বোঝানো হচ্ছে। অর্থাৎ কিউ এক্স ইকুয়াল টু ফাংশন অফ পি এক্স যদি লেখা হয় তাহলে শুধুমাত্র এখানে চাহিদা বিধির প্রকাশকে নির্দেশ করবে। আর যদি শুধু চাহিদাকে নির্দেশ করে এক দ্রব্যের, তাহলে অন্যান্য সকল কিছুর উপরই চাহিদা নির্ভর করে। আর শুধু এক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা যে পরিবর্তন, সেটাকে চাহিদা বিধির আকারে প্রকাশ করা হয়। এবার দেখি আমরা চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস ডিপি। ডি মানে ডিমান্ড, আর এখানে এ এবং বি অর্থাৎ ডি মানে ডিমান্ড মানে চাহিদার পরিমাণ, এটাকে আমরা বলছিলাম যে সমতা চিহ্নের বামে আছে সে হচ্ছে অধীন চলক, আর এ বি হচ্ছে ধ্রুবক যা স্থির, যার মানে পর্যবেক্ষণকালে যার মান স্থির থাকে। আর এই ক্ষেত্রে এই চাহিদা সমীকরণে এ কে চাহিদা রেখার ছেদক বলা হয়, আর বি কে বলা হয় চাহিদা রেখার ঢাল, আর পি হচ্ছে দাম অর্থাৎ দ্রব্যের দাম যা স্বাধীন চলক, অর্থাৎ পি এর পরিবর্তনের ফলে ডি এর পরিবর্তন হবে। আর এই গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে চাহিদা সমীকরণ। এবার সমতা চিহ্নের ডানের রাশিকে স্বাধীন চলক ও বামের রাশিকে বলা হয় অধীন চলক, এটা আমরা ইতিমধ্যে বলেছি। এখানে মাইনাস বিপি এর মাধ্যমে বোঝা যাচ্ছে অধীন চলকের সাথে স্বাধীন চলকের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এর মাধ্যমে বোঝা যায় এই অপেক্ষক থেকে অঙ্কিত চাহিদা রেখার ঢাল ঋণাত্মক এবং রেখা হবে ডান দিকে নিম্নগামী। ইতিমধ্যে আমরা এর আলোচনা করেছি, আর একটা লেকচারে আমরা দেখেছি যে কিভাবে আমরা চাহিদা বিধি ব্যাখ্যা করেছি, অর্থাৎ দাম ও চাহিদা সম্পর্ক বিপরীত। এবার আমরা চাহিদা সমীকরণ গঠন কিভাবে করা যায় সেটা আমরা দেখব। যদি কোনো একটা উদ্দীপক দেওয়া থাকে এইভাবে যে দামের পরিমাণ দেওয়া আছে বা দাম দেওয়া আছে এবং চাহিদার পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বলা হলো যে একটা চাহিদা সমীকরণ গঠন করো বা চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক নির্ণয় করো। সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি একটা সূত্র প্রথমে লিখবে, সেটা হচ্ছে কিউডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ইকুয়াল টু পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। আর এখানে সূচিতে যেটা দেখানো হয়েছে যে পি ওয়ান বলতে এই 10কে বোঝানো হয়েছে, আর পি টু বলতে এই 20কে বোঝানো হয়েছে, আর ডি অর্থাৎ কিউ ওয়ান বলতে আমরা এই 100কে বুঝবো, আর কিউ টু বলতে 80কে বুঝবো। এই মানগুলো আমরা এখানে বসিয়েছি। সেখানে বসানোর পরে কিউডি মাইনাস 100 লিখলাম, আমরা 100 মাইনাস 80 লিখলাম, পি মাইনাস 10 আর 10 মাইনাস 20
আমরা লিখলাম, লিখে ক্যালকুলেশন করে আমরা এটাকে পেলাম, যে সমীকরণ আকারে পেলাম সেটা এসে দাঁড়ালো যে কিউডি ইকুয়াল টু 120 বা 120 মাইনাস 2p। এটা একটি চাহিদা সমীকরণ। আমরা ইতিমধ্যে দেখেছি ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। সেক্ষেত্রে আমরা এর মান যদি বলি এখানে 120 অর্থাৎ 120 আর বি এর মান হচ্ছে 2, সেক্ষেত্রে এই সমীকরণটা চাহিদা সমীকরণের প্রকৃতিকে নির্দেশ করে বা রূপকে নির্দেশ করে, যেখানে যে চাহিদা সমীকরণে আমরা জানি দাম এবং চাহিদার সম্পর্ক বিপরীত, যা আমরা বুঝতে পারি যে মাইনাস বিপি দিয়ে চাহিদা রেখার ঢালকে ঋণাত্মক দেখায় এবং রেখাটি নিম্নগামী হয়। আমরা এই সমীকরণ থেকে রেখা আঁকলো, তাই আমরা পাবো যে নিম্নগামী রেখা বা ডান দিকে নিম্নগামী রেখা এবং যার ঢাল হবে ঋণাত্মক। সেক্ষেত্রে এইটা একটি চাহিদা সমীকরণ যার রূপ হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, আর এখানে কিউডি ইকুয়াল টু 120 মাইনাস 2p। এইবার আমরা এই সমীকরণটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। এটা সাধারণত তোমাদের সৃজনশীল কোশ্চেনে 3 নম্বরের জন্য আসে। উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক নির্ণয় করতে বলে। এইভাবে তোমরা ধারাবাহিকভাবে করতে পারবে। এবার আমরা দেখি কাল্পনিক চাহিদা সমীকরণ, যেটা আমরা ইতিমধ্যে পেয়েছি ডি ইকুয়াল টু 120 মাইনাস 2p। এক্ষেত্রে বিভিন্ন দামে চাহিদা যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় তা আমরা নির্ণয় করব। এই সমীকরণ দিয়ে তোমাকে বলা হলো চাহিদা রেখা অঙ্কন করো, তো তুমি কিভাবে করবে? সেটাই করার জন্য তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এই পি এর বিভিন্ন মানে ডি এর মান নির্ণয় করতে হবে। এখানে কিউ থাকতে পারে, ডি থাকতে পারে, কিউ ডি থাকতে পারে, যেটাই থাকুক এই সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে পি এর বিভিন্ন মান তোমাকে কিউ বা ডি বা কিউ ডি বা শুধু ডি এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যখন পি ইকুয়াল টু, তুমি মানগুলো এমনভাবে ধরবে যেন ক্যালকুলেশনটা তোমার জন্য ইজি হয়। পি ইকুয়াল টু 10, তখন ডি ইকুয়াল টু 120 মাইনাস 2 ইন্টু 10 ইকুয়াল টু 100। তারপরে আবার পি ইকুয়াল টু 20 ধরলা, তখন ডি ইকুয়াল টু 120 মাইনাস 2 ইন্টু 20 ইকুয়াল টু 120 মাইনাস 40 ইকুয়াল টু 80। এগুলো ক্যালকুলেশন তোমরা পারবে, ইজি ক্যালকুলেশন। যখন পি ইকুয়াল টু 30, তখন ডি ইকুয়াল টু 120 মাইনাস 2 ইন্টু 30 ইকুয়াল টু 120 মাইনাস 60 ইকুয়াল টু 60। এটা ইচ্ছা করলে তুমি 2টা মান নিতে পারো, 3টা মান নিতে পারো, 4টা নিতে পারো, তবে বেশি না নিলে তোমার বেশি সময় ধরে ক্যালকুলেশন করতে হবে। ছবি আঁকার ক্ষেত্রে তোমাকে বেশি বিন্দু নির্ণয় করতে হবে, তোমাকে সময় বিবেচনা করেই কাজ করতে হবে। এইবার আমরা যে মানগুলো পেলাম এই মানগুলো নিয়ে আমরা একটা চাহিদা সূচি তৈরি করব। এই সূচিটা হচ্ছে এরকম যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, নিচে নিচে আমরা দামগুলো লিখলাম। এবার চাহিদা পরিমাণ 10-এ আমরা পেয়েছিলাম দামে, 10 টাকা দামে যখন চাহিদা পেয়েছি ক্রমগত 100। আবার 20 টাকা দামে চাহিদা পেয়েছি হলো 80, 30 টাকা দামে চাহিদা পেয়েছি 60 একক। এইভাবে আমরা এই স্বাধীন চলক পিকে বাম দিকে এবং অধীন চলক ভিকে ডান দিকে রেখে একটা তালিকা তৈরি করছি বা সূচি তৈরি করছি। হ্যাঁ, এখানে আমরা আগেই বলেছি এটা কাল্পনিক চাহিদা সূচি সমীকরণ থেকে রেখা অঙ্কন করব। তাহলে আমাদের এই দাগগুলো এক এক করে করে তারপর আমরা রেখা অঙ্কন করতে যাব। প্রথমে আমরা মান বাই করব পি এর বিভিন্ন মানে, ডি এর মান, তারপরে তা দিয়ে আমরা তালিকা তৈরি করব। তালিকা উপস্থাপন বা সূচি উপস্থাপন, চাহিদা সূচি বা চাহিদার তালিকা বলা হবে বা চাহিদা সারণী বলা হয়। তারপরে আমরা এই রেখা অঙ্কন করব এই তালিকা বা সূচি আকারে। এবার রেখা আঁকার ক্ষেত্রে প্রথমে ভূমি অক্ষ, তারপর লম্ব অক্ষ, তারপরে সূচি থেকে বিভিন্ন মানের ভিত্তিতে আমরা বিন্দুগুলো নির্ণয় করব। বিন্দুগুলো নির্ণয় করে তারপরে আমরা বিন্দুগুলো যোগ করব, যোগ করে দুদিকে বর্ধিত করব, করলে যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে ডি প্রাইম রেখা, অর্থাৎ ডি প্রাইম, যা চাহিদা রেখা। এখানে লক্ষ্য করে দেখো যে আমরা যে চাহিদা সমীকরণ দেখিয়েছি সেখানে বলা হচ্ছিল যে মাইনাস 2পির কারণে অর্থাৎ রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে, তা হয়েছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এবং এই রেখার যে ঢাল নির্ণয় করব সেই রেখার ঢালের মান হবে ঋণাত্মক। আর আমরা সাধারণত জানি যে ঋণাত্মক ঢাল সম্পন্ন রেখা নিম্নগামী হয়ে থাকে।
আর এটা একটা লিনিয়ার অপেক্ষক। এর আগে যে সমীকরণটা দেখেছি আমরা, লিনিয়ার সমীকরণ কেন বলা হবে? তার দুইটা চলকের মানই হচ্ছে বা পাওয়ার বা ঘাত হচ্ছে এক, পাওয়ার বা ঘাত। তাই এই রেখাটা হবে সরল রেখা, এটা সরল রৈখিক আপেক্ষকও বলা হয়। আর এটা একটা সরল রেখা, চাহিদার সরল রেখা আকারে আমরা পেয়েছি। ওকে, এইভাবে আমরা এই চিত্রটা আঁকার পর আমরা ভূমি অক্ষে কি দিচ্ছি, যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হলো। সূচি থেকে প্রাপ্ত মানের ভিত্তিতে প্রাপ্ত বিন্দুগুলো হলো এ বি সি। তারপরে এই বিন্দুগুলো আমরা যোগ করে উভয় দিকে বর্ধিত করি। এই সংযোগ রেখার নাম হচ্ছে ডিডি প্রাইম বা ডিডি প্রাইম চাহিদা রেখা বা ডট চাহিদা রেখা। এইভাবে আমরা একটু বিশ্লেষণ দিয়ে দিব বা চিত্র ব্যাখ্যা বা পরিচিতি দিয়ে দিব। তাহলে আমাদের এই যদি চাহিদা সমীকরণ থেকে রেখা আঁকতে বলে, তাহলে আমাদের কাজ এখানেই শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে চাহিদা সমীকরণ দিলে প্রথমে আমরা কি করব, মান নির্ণয় করব, তারপর সূচি তৈরি করব, তারপর রেখা অঙ্কন করব, রেখার একটু ব্যাখ্যা দিব। ক্লিয়ার সবাই? ওকে, এবার সবাই বাড়ির কাজটা তুলে নাও, যে চাহিদা রেখা হতে চাহিদা সমীকরণ গঠন করো। অর্থাৎ তোমাকে একটা চাহিদা রেখা দিয়ে দিল, তোমাকে বলল এই রেখার সাহায্যে তোমাকে চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলল। সেটা তুমি করোনি, তুমি বলতে পারো না, তুমি চিন্তা করলেই পারবে। এখান থেকে প্রথমে তুমি সূচি তৈরি করে নেবে। সূচিটা হবে দাম একদিকে, চাহিদা একদিকে, সেখানে 10, 20 আর এখানে 80 আর হচ্ছে 100, এইভাবে লিখে নিব। অর্থাৎ 10-এর পাশে 10 টাকা দামে চাহিদার পরিমাণ লিখবে 100, 20 টাকা দামে চাহিদার পরিমাণ লিখবে 80। তারপরে ওই সমীকরণ আকারে আমরা যে সমীকরণের চাহিদা সমীকরণ গঠন করেছি, সেই সূত্রটা দিয়ে আমরা মান বসিয়ে চাহিদা সমীকরণ নির্ণয় করতে পারব। অবশ্যই তোমরা পারবে। তোমার কনফিডেন্স লেভেলটা এমনভাবে রাখবে যে আমি পারবো, এবং চর্চা করলেই অবশ্যই পারবে। বারবার চর্চা করবে, তাহলে ভুল হবে না। সবাই চেষ্টা করবে, অবশ্যই ভালো করবে। সবাইকে ধন্যবাদ।